শেখ হাসিনার সিদ্ধান্ত যে বাংলাদেশে আবার ফিরে যাবেন চলতি বছরের মধ্যে, সেটা কারোর কাছে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে, আবার কারোর কাছে একটা দারুণ সুসংবাদ। এই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনা ফিরলে তাহলে একটা নতুন রাজনৈতিক বাতাবরণ তৈরি হতে পারে। বাংলাদেশে এখন যা চলছে সেটার হয়তো পরিবর্তন ঘটতে পারে। It was not a peaceful student movement. Organized groups were working to turn students' demand into violent political instrument. একদম স্পষ্টতই শেখ হাসিনা বলছেন এটা কোনো ছাত্র আন্দোলন ছিল না। Bangladesh has become another Pakistan on India's eastern front. তিনি সরাসরি বলছেন ভারতের জন্য সবচেয়ে উদ্বেগের বিষয় হওয়া উচিত যে ভারতের পূর্বাঞ্চলে বাংলাদেশ আরেকটি পাকিস্তানে পরিণত হয়েছে। পাকিস্তান থেকে ডিরেক্টলি গুপ্তচর সংস্থা তারা যদি ভারতবর্ষে প্রভাব ফেলতে শুরু করে বাংলাদেশের মারফত, তাহলে পশ্চিমবঙ্গের সমস্যা তৈরি হতে পারে, আইন শৃঙ্খলাগত সমস্যা, এবং সেখানেই নয় গোটা ভারতবর্ষ হতে পারে এবং ডিপ স্টেটের একটা বড় ভাব থাকতে পারে। কিন্তু শেখ হাসিনা যদি গিয়ে পৌঁছান বাংলাদেশে, তাহলে কি সেই প্রভাবটা কিছুটা কমা সম্ভব? নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায় চৌধুরী। শেখ হাসিনাকে নিয়ে এই মুহূর্তে গোটা আন্তর্জাতিক মহল কার্যত বিভিন্ন মন্তব্য পেশ করছেন। কারোর কাছে শেখ হাসিনার সিদ্ধান্ত যে বাংলাদেশে আবার ফিরে যাবেন চলতি বছরের মধ্যে, সেটা কারোর কাছে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে, আবার কারোর কাছে একটা দারুণ সুসংবাদ। শেখ হাসিনা এই 2 বছর পর বলা যেতে পারে তিনি প্রথম প্রেস কনফারেন্স করলেন। যদিও গোটা প্রেস কনফারেন্সটাতে আমরা কার্যত অডিও শুনতে পারলাম, শেখ হাসিনাকে দেখতে পারলাম না, কিন্তু দিল্লি থেকে করা এই প্রেস কনফারেন্স যেটা সামগ্রিকভাবে সব সাংবাদিকরা কভার করলেন, ন্যাশনাল মিডিয়ার বিভিন্ন সাংবাদিকরা, এবং সেখান থেকে যে নির্যাসটুকু উঠে এলো এটা খুব গুরুত্বপূর্ণভাবে আপনাদের কাছে আমি এই মুহূর্তে তুলে ধরবো। তার কারণ এই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনা ফিরলে তাহলে একটা নতুন রাজনৈতিক বাতাবরণ তৈরি হতে পারে। বাংলাদেশে এখন যা চলছে সেটার হয়তো পরিবর্তন ঘটতে পারে। এই মুহূর্তে আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ, এবং এই অবস্থায় যদি শেখ হাসিনা ঢোকেন বাংলাদেশে তাহলে তিনি অ্যারেস্ট হয়ে যেতে পারেন, কিন্তু নির্বাচনেও অংশগ্রহণ করতে পারেন। এখন বলা যায় না ভবিষ্যৎ কি হবে, তবে এই মুহূর্তে আপনাদের কাছে সেই বিষয়গুলো উত্থাপন করব যেগুলো শেখ হাসিনা বলেছেন। প্রথমত হচ্ছে শেখ হাসিনা স্পষ্টতই তিনি বলছেন এ বছর ফিরে যাব। আমি আমার কাছে যা ইনফরমেশন এসে পৌঁছাচ্ছে, শেখ হাসিনা সরাসরি বলছেন বাংলাদেশে ফিরে যাব। এবার আরেকটা তিনি কথা বলছেন যে শুধু রাজনৈতিক দল নয়, এই আওয়ামী লীগ একটা শক্তিও। সংখ্যালঘুদের ওপর হামলার অর্থ দেশের স্বাধীনতার ওপর হামলা। শেখ হাসিনা এই প্রসঙ্গ উত্থাপন করছেন। যখন গোটা বাংলাদেশ জুড়ে সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারপরে জৈন, তাদের ওপর আক্রমণ করা হচ্ছে, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এই সমস্ত ঘটনা ঘটছে, তখন শেখ হাসিনা দিল্লিতে বসে বা ভারতবর্ষে কোথাও বসে তিনি গোটাটা দেখছেন, এবং দেখে তিনি এইটা বলছেন যে যা হচ্ছে সেটা ঠিক নয়। এতে বাংলাদেশের আভ্যন্তরীণ একটা সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের বাতাবরণ তৈরি হচ্ছে, যেটা কোনো মতেই ভালো নয়। এখানেই শেষ নয়, এরপরে আমি যাব হচ্ছে তিনি বলছেন যে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং বর্তমানে ক্ষমতাসীন বিএনপি সরকার, তারা রাজনৈতিক নিষেধাজ্ঞা, মিথ্যা মামলা, গ্রেপ্তারি, নিপীড়ন এইগুলোর মাধ্যমে গণতন্ত্রের গলা চেপে ধরেছে বা ধরেছিল। পরাজয়ের ভয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে বলেও অভিযোগ করছেন শেখ হাসিনা। এর পাশাপাশি আওয়ামী লীগকে পুনরায় যাতে দাঁড় করাতে পারেন হাসিনা দেশে ফিরে, সে বিষয়টাও তিনি কার্যত বলছেন। কি কি বলেছেন আমি সংশ্লিষ্ট বক্তব্যগুলো আমি আপনাদেরকে শোনাবো, তবে কিছু কিছু বিষয়গুলো আপনাদের কাছে আগে ক্লিয়ার করে দিই। শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগের নেতা সমাজকর্মীরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। কেউ কেউ গৃহহীন হয়ে পড়েছেন, কারোর বিরুদ্ধে ভুয়ো মামলা করা হয়েছে, কেউ আহত, কেউ অঙ্গহীন অবস্থায় পড়ে রয়েছেন, কেউ তার প্রিয়জনকে হারিয়েছেন। এমন হচ্ছে ওখানকার আওয়ামী লীগের যারা সমর্থকরা রয়েছেন তাদের অবস্থা, এমনটা অভিযোগ করছেন শেখ হাসিনা, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এবং এই বিষয়ে জানিয়ে এই বিষয়কে সামনে রেখে আমি একটাই বিষয় বলবো, আমাদের পশ্চিমবঙ্গেও ঠিক যেভাবে এই ভুয়ো মামলা, সমাজকর্মীদের উপর আক্রমণ, বিরোধীদের গৃহহীন করে দেওয়া, এই যে পশ্চিমবঙ্গে যেই ধারাবাহিকতাটা ছিল, মানে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ছিল, সেটাই কার্যত এই মুহূর্তে বিএনপির সময় কার্যত দেখা যাচ্ছে। এটা শেখ হাসিনা বলেননি, কিন্তু এটা অ্যাকচুয়ালি বাস্তব ছবি। এবং এর পাশাপাশি এটাও বলছেন যে আমার অনুপস্থিতি কখনো নীরবতা ছিল না,
এটা শেখ হাসিনা বলছেন। অনুপস্থিতির নীরবতা ছিল না। আমি দূরে থাকলেও বাংলাদেশের মানুষের পাশে আছি। আওয়ামী লীগের প্রত্যেক কর্মীর আত্মত্যাগ, সাহসিকতা এবং কষ্ট অনুভব করেছি আমি। শেখ হাসিনা এই প্রসঙ্গটাও উত্থাপন করছেন। ঠিক একই সঙ্গে শেখ হাসিনা আরও বেশ কিছু মন্তব্য করেছেন, যে মন্তব্যের মধ্যে খুব ইম্পর্টেন্টভাবে এই ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেছেন। তার আগে আমি বলে দিই, তিনি তো বলেছেন যে অলরেডি তিনি ফিরবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, ফিরবেন। কিন্তু এর পাশাপাশি তিনি বলেছিলেন 2024 সালের আগস্ট মাসে, যেটা অগাস্ট বিপ্লব হিসাবে বাংলাদেশের জামাতিরা কার্যত স্বীকৃতি দিয়েছে, তো সেইটা বলছেন যে এই গোটা ঘটনাটা কখনো ছাত্র আন্দোলন ছিল না। একদম স্পষ্টতই শেখ হাসিনা বলছেন এটা কোনো ছাত্র আন্দোলন ছিল না, এটা একটা ভ্যান্ডালিজম পরিস্থিতি তৈরি করা হয়েছিল। আমার কাছে এখনো পর্যন্ত যে ইনফরমেশন এসে পৌঁছাচ্ছে আমার ব্যাক অফিসের তরফে দেওয়া হচ্ছে, সেখান থেকে আমি আপনাদের কিছু তথ্য উত্থাপন করে দেবো। শুভশ্রী আমার এক্সিকিউটিভ এডিটর, সে আমাকে যেই প্রসঙ্গগুলো উত্থাপন করছেন, পাঠাচ্ছেন, সেগুলো আপনাকে একটু ছোট করে আমি পড়ে শোনাই। যে এখানে বলছেন যে 24 সালে সহিংসা আন্দোলনের প্রসঙ্গ টেনেছেন হাসিনা এবং বলছেন মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন যে এটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত একটি আন্দোলন, যার পেছনে একজন মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড ছিল। আচ্ছা, এই মাস্টারমাইন্ডটা কে সেটা আমাদের জানা নেই, তবে সমালোচক বা আন্তর্জাতিক মহল মনে করছে এটা ডিপ স্টেটের কাজ, অর্থাৎ গুপ্তরাষ্ট্রের কাজ। তারাই চেয়েছিল হাসিনার সরকার পড়ে যাক এবং বাংলাদেশে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হোক, এবং যে সরকার অর্থাৎ ইউনূস বা যেই থাকুক না কেন তাকে কেউ একটা নিয়ন্ত্রণ করুক। এই অন্তর্বর্তীকালীন সরকারে যে ইউনূস মাথা ছিলেন, যাই হোক। এরপর বলছেন তারা নিজেই কথায় সত্য উন্মোচন করেছেন, এটা কেবলমাত্র শিক্ষার্থীদের মানে ছাত্রছাত্রীদের কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না, এর কোনো দৃশ্যমান বা দায়িত্বশীলতা বা এমন কোনো নেতৃত্ব এর মধ্যে দেখা যায়নি। ব্যালট বক্সের বাইরে ক্ষমতার পথ তৈরির লক্ষ্যে এটিকে সংগঠিত এবং পরিচালনা করা হয়েছিল এবং সেই উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল ছাত্রছাত্রীদের। এটা সরাসরি বলছেন শেখ হাসিনা। ফলে 2024 সালে জুলাই ছাত্র আন্দোলনের সম্পূর্ণ বিরোধিতা শেখ হাসিনা করেছেন। আমরা দেখেছি যে ছাত্র আন্দোলন কতটা নোংরা ছিল, এমনকি শেখ হাসিনার অন্তর্বাস নিয়েও ছাত্রছাত্রীদের একটা অংশ তারা বেরিয়ে গিয়েছিলেন। লজ্জার বিষয় মহিলাদের সম্মান পর্যন্ত এই জামাতিরা এরা করেননি। আচ্ছা, যাই হোক। তারপরে শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ, তিনিও একটা এই প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করেছিলেন এবং তিনিও সরাসরি বলছেন ভারতের জন্য সবচেয়ে উদ্বেগের বিষয় হওয়া উচিত যে ভারতের পূর্বাঞ্চলে বাংলাদেশ আরেকটি পাকিস্তানে পরিণত হয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট পোর্শন। পাকিস্তানে পরিণত করা হয়েছে। আজ আপনাদের পূর্ব সীমান্তে আরেকটি পাকিস্তান রয়েছে, যেখানে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো বিশেষ করে আইএসআই এর অবাধ বিচরণ রয়েছে। অর্থাৎ বাংলাদেশ জুড়ে আইএসআই বিরাট প্রভাব ফেলেছে এবং এই আইএসআই এর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ধীরে ধীরে পড়তে শুরু করেছে। এখনই যদি এটিকে রোধ না করা হয় তবে ভবিষ্যতে বিশ্বজুড়ে সন্ত্রাসীদের পরবর্তী তৎপরতার উৎস হবে বাংলাদেশ। অর্থাৎ পাকিস্তানে যেটা হচ্ছে সেটা এবার বাংলাদেশে হবে। কারণ জানেন আপনারা যে পাকিস্তানে এই আইএসআই, এই গুপ্তচর সংস্থা, পাকিস্তানের গুপ্তচর সংস্থা, তারা এই জঙ্গিদের কার্যত একটা শেল্টার দিয়ে রেখেছে, সেফ শেল্টার যেটাকে বলা হয়। সেটা যদি বাংলাদেশে একই পরিস্থিতি তৈরি হয় তাহলে ভারতবর্ষের একদম দু সাইডের দুপ্রান্তে এরমভাবে একটা পাকিস্তান গজে ওঠা, এটা খুব রিস্কের ব্যাপার। এটা ভারতের আভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া যেহেতু রয়েছে, ফলে পশ্চিমবঙ্গের পলিটিক্সটাও এখানে খুব ইম্পর্টেন্ট। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো অলরেডি বাংলাদেশিদের ঢুকিয়ে দিয়ে চলে গিয়েছিলেন নিজের ভোটের স্বার্থে, ফলে এখন সেই প্রভাবটা কিন্তু এসে পড়তে শুরু করেছে। এখন জানা নেই যে হয়তো এমনও ঘটতে পারে যে ভবিষ্যতে বাংলাদেশের প্রচুর জিহাদিরা, তারা পশ্চিমবঙ্গে যে বসবাস করেছে, তারা আইএসআই এর এজেন্টও হতে পারে, এরকম হতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এই জায়গাতে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এত কিছু হবার পর তারেক তিনি কি পদত্যাগ করবেন? আবার নতুন করে ইলেকশন হবে বাংলাদেশে? আচ্ছা, আওয়ামী লীগকে কি নিষিদ্ধ থেকে আবার প্রকাশ্যে আনা হবে? এগুলো প্রশ্নগুলো থেকে যাচ্ছে। আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো প্রেক্ষিতে দাঁড়িয়ে ছোট ছোট করে আমি শেখ হাসিনা এবং তার পুত্রর যে ছোট করে একটা প্রেস কনফারেন্সের অংশ বা অডিও ক্লিপ, এগুলো একটু আপনাদের শোনাবো এবং সেগুলো শুনে এই আলোচনার শেষ অংশে আসবো।
As the daughter of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, I speak as someone who has spent her life with the people of Bangladesh. I was forced away from my country, but I was never separated from my people. Before I speak about the present crisis, I pay my deepest homage to the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, to the Saline national leaders, and to the 3 million martyrs of our war of liberation. Ladies and gentlemen, for the last 2 years, I've watched my beloved Bangladesh suffer. Fear has entered homes, workplaces, and campuses. This is not the Bangladesh we built. This is not the Bangladesh for which 3 million people sacrificed their lives in 1971. Let me begin with the truth about July and August 2024. It was not a peaceful student movement. From the beginning, my government tried to resolve the issue peacefully through dialogue, legal process, and patience. But behind the language of reform, organized groups were working to turn students' demand into violent political instrument. Muhammad Yunus himself said this was a meticulously designed movement led by a mastermind. His own words exposed the truth. It was not simply a spontaneous student protest. There was no visible or responsible leadership. Instructions were given invisibly. It was organized, directed, and used to create a path to power outside the ballot box. From July 15th, the character of the movement changed. Killings, arson, attacks, and looting began. State property was destroyed. Is Bangladesh has become another Pakistan on India's eastern side. You have another Pakistan today on your eastern front. Foreign intelligence services, especially ISI, has an open hand. Militants, hundreds of convicted terrorists that our Awami League government arrested and convicted and put behind bars, have been released from prison. Hizb ut-Tahrir marches openly. Al-Qaeda operatives speak at public rallies. This is what is happening in Bangladesh. And this does not portend well for India and the world at large. In the future, the next set of terrorists globally are going to be coming from Bangladesh, unless this is stopped now. দেখুন, আমি আলোচনার শেষ অংশে এসে গিয়েছি। কি বললেন শেখ হাসিনা এবং তার পুত্র, আপনারা প্রত্যেকে ভালো করে শুনলেন। আমি প্রত্যেক কটা বিষয় আপনাদের সামনে বিশ্লেষণ করলাম, কিন্তু একটা বিষয় এটা ভেবে রাখুন, আজকে যদি শেখ হাসিনা ফেরেন বাংলাদেশে, হয়তো অ্যারেস্ট হয়ে যেতে পারে, যেহেতু তার দল নিষিদ্ধ। কিন্তু তারপরেও বাংলাদেশে কি এই জামাতিদের প্রভাব কিছুটা কমবে? কারণ বাংলাদেশে যদি আইএসআই এর প্রভাব থাকে, পাকিস্তান থেকে ডিরেক্টলি গুপ্তচর সংস্থা তারা যদি ভারতবর্ষে প্রভাব ফেলতে শুরু করে বাংলাদেশের মারফত, তাহলে পশ্চিমবঙ্গের সমস্যা তৈরি হতে পারে, আইন শৃঙ্খলাগত সমস্যা। এবং সেখানেই নয়, গোটা ভারতবর্ষ হতে পারে এবং ডিপ স্টেটের একটা বড় হাত থাকতে পারে। কিন্তু শেখ হাসিনা যদি গিয়ে পৌঁছান বাংলাদেশে, তাহলে কি সেই প্রভাবটা কিছুটা কমা সম্ভব? সেটা কি ডিপ স্টেট যারা ভাবছেন, ডিপ স্টেটের থিওরির ওপর যারা কাজ করেন, তাদের কি প্ল্যানে জল ঢালা হবে? এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।